জানাবেন প্রতীক বরাদ্দের সবশেষ কি তথ্য রয়েছে আর এই কার্যালয়ে কোন কোন আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে? উজ্জ্বল, প্রতীক বরাদ্দের যে আজকে আনুষ্ঠানিকতা সেটি মূলত প্রতীক বরাদ্দের কথা বলা হলেও এখানে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা তিনি মূলত নির্বাচনের যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি নিয়ে মূলত সচেতন করছেন। ইতিমধ্যে কথা বলছেন এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে ঢাকা 13 এবং 15 আসনের মূলত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আমরা রয়েছি, যার দায়িত্ব রয়েছে মূলত ঢাকা 13 এবং 15 আসন। আপনি জেনে থাকবেন ঢাকার যে দুইটি আসন কথা বলছিলাম, এখানে জামায়াতের আমির রয়েছেন ঢাকা 15 আসনে এবং সেই সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন তাদের মধ্যে বেশ বলা হচ্ছিল যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং একই সাথে আমরা ঢাকা 13 আসনে যেমনটি লক্ষ্য করছিলাম যে এখানে মাওলানা মামুনুল হক এবং সেই সাথে ববি হাজাজ রয়েছে। এখনকার যে আনুষ্ঠানিকতা সকাল থেকে শুরু হয়ে মূলত আচরণবিধি নিয়ে বিভিন্নভাবে সচেতনতামূলক কথাবার্তা বলছেন এবং প্রার্থীদের প্রতিনিধিরা কিংবা প্রার্থীরাও কিন্তু অনেকে রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞেস করছেন যে তাদের আচরণবিধি প্রতিপালনে যে বাধ্যবাধকতাগুলো রয়েছে এবং সেই সাথে ফাঁক ফোকরগুলো যেগুলো রয়েছে যার মধ্য দিয়ে মূলত আচরণবিধি লঙ্ঘন হয় সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। এবং আমরা দেখেছিলাম এখানকার যে রিটার্নিং এর দপ্তর রয়েছে সেখানকার যে সংশ্লিষ্ট যারা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু মূলত বিভিন্নভাবে সচেতন করছেন এবং নানা বিষয়গুলো তুলে ধরছেন। এখানে আরেকটি বিষয় যেমনটি বলা হচ্ছিল যে প্রতীক বরাদ্দের যে একটি বিষয়, আপনি জেনে থাকবেন প্রায় দেশে এই মুহূর্তে প্রায় 59টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এই নিবন্ধিত রাজনৈতিক দলের যে প্রতীক রয়েছে স্বতন্ত্রভাবে তারা সেই প্রতীকে ভোট করবেন এবং যারা জোট করবেন তাদের সাথে তারাও কিন্তু তাদেরকে যে দলীয় প্রতীক সেটি মেনে তাদেরকে ভোট করতে হবে এবং তারা সেই প্রতীকে ভোট করবেন। এবং একই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের জন্য মূলত 56টি প্রতীক রয়েছে, সেই 56 প্রতীক থেকে কিছুক্ষণের মধ্যেই বাছাই করে দেওয়া হবে। আমরা এবার একটু যেতে চাই, আমাদের আরেক সহকর্মী রয়েছেন আজহার লিমন, যিনি সেগুন বাগিচা থেকে খবরাখবর জানাচ্ছিলেন। লিমন, আপনি জানাবেন আপনার যে রিটার্নিং এর দপ্তর সেখানকার কার্যসূচি কতটুকু এগুলো এবং কারা কারা সেই আসনগুলোতে প্রতিনিধিত্ব করছেন? আজহার। জি, আমিরুল, আমি এই ঢাকা বিভাগীয় কমিশনারের যে কার্যালয়ে আছি এটি মূলত ঢাকা মহানগরীর 13টি আসনের বলা যায় যে নির্বাচন পরিচালনার মূল কেন্দ্র বা প্রাণকেন্দ্র বলা যায়। এখানে মূলত ঢাকা 4 থেকে ঢাকা 18-র মধ্যে 15টি আসনের আজকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের আজ প্রার্থিতা যেমন চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হচ্ছে সেইভাবে তাদেরকে প্রতীকও দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে বিভাগীয় কমিশনার একই সঙ্গে উনি রিটার্নিং কর্মকর্তা শরফ আহমেদ চৌধুরী, উনি এই ভাগে ভাগে বিভিন্ন আসনের এই যে 13টি আসনের তাদের আসলে প্রতীক বরাদ্দ করছেন। সকাল 9টা থেকে শুরু হয়েছে মূলত এই কার্যক্রম। এখন পর্যন্ত আমরা দেখছি যে 6টি আসনের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্রার্থিতা চূড়ান্ত এবং প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ঢাকা 4, 5, 6, 7, 8 এবং 9। এবং আমরা সবশেষ দেখলাম যে ঢাকা 9 থেকে বড় যে দলগুলো আছে সেই দলের প্রার্থী তো আছেই, এর বাইরে আলোচিত যিনি প্রার্থী তাসনিম জারা, উনি ফুটবল প্রতীক নিয়েছেন। এইখানে যেটি আমরা দেখছি যে এই প্রার্থিতা দেবার ক্ষেত্রে অর্থাৎ প্রার্থিতা চূড়ান্ত কিংবা প্রতীক বরাদ্দর আগে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি একটি মোটামুটি একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন যারা প্রার্থীরা এখানে আসছেন। এবং এখানে আমরা এক ধরনের আচরণবিধি মানার একটা প্রবণতায় দেখছি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিচ পর্যন্ত অনেক নেতাকর্মী আসলেও আমরা একদম চূড়ান্তভাবে এই যে বিভাগীয় কমিশনারের যে কনফারেন্স রুম সম্মেলন কক্ষ, এখানে ঢোকার আগে দেখছি যে প্রতিজন প্রার্থীর সঙ্গে 3 জন করেই আছে। এইখানে যারা আমরা যেটি দেখছি যে এইখানে যারা প্রতীক পাচ্ছেন, প্রতীক পাওয়ার পর মূলত তারা প্রথমত তাদের এলাকার জনগণের কাছে দোয়া চাচ্ছেন, কিন্তু একই সঙ্গে এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশন বা চলমান রাজনীতি বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কিছু অভিযোগ আপত্তিও তুলেছেন। যেমন আমরা দেখলাম যে বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন কিংবা নির্বাচন কমিশনের পক্ষপাত এগুলো মানে মোটামুটি সাধারণভাবে বিভিন্ন প্রার্থীরাও করছে। আমরা দেখলাম যে এই ঢাকা 8-এর যিনি প্রার্থী, এই 10 দলীয় প্রার্থী এবং এনসিপির যিনি নেতা, আলোচিত একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি অভিযোগ করলেন যে এই বিএনপির যে শীর্ষ নেতার বিরুদ্ধে উনি আচরণবিধি লঙ্ঘন করছেন। এই ধরনের ব্যাপারগুলো এখানে চলছে। সবশেষে জানিয়ে রাখি যে এই 13টি আসন থেকে আমরা যদ্দূর খোঁজখবর নিয়েছি প্রায় 186 জন এখানে প্রার্থিতা চূড়ান্ত হয়েছে, যাদেরকে আজকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু ধাপে ধাপে এই রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ করবেন এবং সেই কার্যক্রমটি এখন এখানে চলছে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে উজ্জ্বল হাফিজের কাছে।
এদিকে ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম এবং খুলনায়ও প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা, সেই খবর জানবো। তবে শুরুতেই নাজমুস সাকিব নারায়ণগঞ্জে রয়েছেন, গাজীপুরে রয়েছেন ফরহাদ বিন্নুর এবং চট্টগ্রামে রয়েছেন কাজী মাহফুজ। শুরুতেই নাজমুস সাকিবের কাছে যেতে চাই। নাজমুস সাকিব, জানাবেন প্রতীক বরাদ্দের সবশেষ সেখানকার কি তথ্য রয়েছে, আর কোন কোন আসনের প্রার্থীরা এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন? উজ্জ্বল, আমরা সকাল থেকে আসলে নারায়ণগঞ্জে রয়েছে এবং সকাল 10টার পর বলা যায় যে 11টা নাগাদ কিন্তু প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। একটু আপনাকে দেখাতে চাই যে এখানে আসলে বিপুল পরিমাণ কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে কাঙ্ক্ষিত প্রতীক এবং তাদের প্রার্থীর যেই কাঙ্ক্ষিত প্রতীক সেটা কিন্তু নেয়ার জন্য তারা ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। এবং নারায়ণগঞ্জে যেহেতু 5টি আসন রয়েছে, 5টি আসনে আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত প্রত্যাহারের পর কিন্তু 47 জন বৈধ প্রার্থী রয়েছেন এবং 47 জনের মধ্যে ইতোমধ্যে নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে 3টি আসনের কিন্তু ইতোমধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গিয়েছে এবং বাকি 2টি আসন, অর্থাৎ বলা যায় যে নারায়ণগঞ্জ 4 এবং নারায়ণগঞ্জ 5, এই 2টি আসনে আসলে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আমরা দেখেছিলাম যে আসলে জোটবদ্ধ যেই দলগুলো আছে সেই দলগুলো আসলে যাকে সমর্থন দিয়েছে এবং যেই কাঙ্ক্ষিত প্রতীক, অর্থাৎ জামাত ইসলামী কিংবা অন্যান্য যেই 10 দলের যে জোটটি রয়েছে সেই দলের জোটের আসলে কাঙ্ক্ষিত প্রতীক সেগুলো দেখা গেছে এবং বিএনপির যেই আসলে জোটটি রয়েছে সেই জোটের যে রাজনৈতিক দলের প্রার্থীরা আছেন তাদেরকে যে কাঙ্ক্ষিত প্রতীক সেটা কিন্তু দেখতে পেয়েছি। এর বাইরেও আসলে স্বতন্ত্র যারা আছেন তাদেরকে আসলে একটা সুযোগ দেওয়া হচ্ছিল যে আপনারা আসলে কোন প্রতীকটি চান সেটা তারা কিন্তু আসলে প্রত্যাশা করেছিলেন এবং অধিকাংশ জায়গায় আসলে দেখা গেছে যে যেই প্রতীক আসলে চাচ্ছিলেন সেই প্রতীকই আসলে তারা এখন পর্যন্ত পেয়েছেন। এখন পর্যন্ত বলা যায় যে 47-এর মধ্যে ইতিমধ্যে 30 জনের আসলে প্রতীক বরাদ্দ হয়ে গিয়েছে এবং সব মিলে হয়তো আর 17 জনের প্রতীক বরাদ্দ কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আমাদের সহকর্মীরা আরো বিভিন্ন জায়গায় আছেন, আমরা একটু যেতে চাই গাজীপুরে ফরহাদের কাছে। সেখানে আসলে ফরহাদ কি অবস্থা, প্রতীক বরাদ্দ কতটা হলো সবশেষ জানতে চাই। সাকিব, আমরা গাজীপুরে যে চিত্রটি দেখছি এখানে সকাল 10টা নাগাদ থেকেই কিন্তু নির্বাচনের যে প্রতীক বরাদ্দ সেটি শুরু হয়ে গিয়েছে এবং আমরা জানি যে গাজীপুরে মোট 5টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যেই ইতোমধ্যেই কিন্তু আমরা দেখছি যে 12টার মধ্যেই 4টি সংসদীয় আসনের গাজীপুর 1, গাজীপুর 2, গাজীপুর 3 এবং গাজীপুর 4, এই 4টি আসনের প্রতীক বরাদ্দ ইতোমধ্যেই শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে সবশেষ গাজীপুরের যেটি আসন গাজীপুর 5, সেই গাজীপুর 5 আসনের প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা এখানে মাত্রই শুরু হলো এবং আমরা যেটি দেখছি যে গাজীপুর 5 আসনের এখানে যে প্রার্থীরা রয়েছেন বিএনপির প্রতিনিধি কিংবা জামায়াতের প্রার্থী সহ অন্যান্য যেসব দল রয়েছে এবং স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছেন তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যে চিত্রটি এর আগে দেখেছি সেটি হচ্ছে যে গাজীপুর 1-এও আমরা দেখেছি যখন নির্বাচনের যে প্রতীক যখন বরাদ্দ হয় তখন অনেক প্রার্থী নিজে আসেননি, তার প্রতিনিধিরা উপস্থিত হন এবং আমরা দেখেছি গাজীপুর 2 আসনে সেখানেও দেখেছি বিএনপির প্রার্থী নিজে উপস্থিত হননি এবং আর 10 দলীয় জোটের পক্ষ থেকে ছিল এনসিপির প্রার্থী, তিনি ছিলেন। এছাড়া আমরা দেখছি যে এখানে গাজীপুর 5 আসনের যে প্রতীক সেটি এই মুহূর্তে কিন্তু এখানে বরাদ্দের কাজ ইতোমধ্যেই চলছে এবং যিনি রিটার্নিং অফিসার রয়েছেন অর্থাৎ গাজীপুরের যিনি জেলা প্রশাসক তিনি কিন্তু প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়ার আগ মুহূর্তে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণার সময় কী ধরনের আচরণবিধি মেনে চলবেন সে বিষয়গুলো কিন্তু এখানে তুলছেন। তো এই ছিল আমার কাছে। আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন কাজী মাহফুজ। সারা দেশের মতো চট্টগ্রামেও তফসিল অনুযায়ী আজ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। সকাল 10টা থেকে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেই কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখছি যে চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন সেই 16টি সংসদীয় আসনে মোট 111 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবং এখন পর্যন্ত যদি বলি এই ক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রাম 1 এবং 2 এই সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চট্টগ্রাম 4 এবং 5 এই দুটি সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম 3, 4, 3 এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে সেগুলোর প্রতীক বরাদ্দ কার্যক্রম চলমান রয়েছে। আমরা দেখেছি এখানে যারা দলীয় প্রার্থী নিয়ে নির্বাচন করছেন তাদেরকে মূলত দলীয় প্রতীকেই বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। যদিও এক্ষেত্রে আমরা দেখছি যদি একই প্রতীক কয়েকজন প্রার্থী পছন্দ করেন সেক্ষেত্রে লটারির ব্যবস্থা রাখা হয়েছে, এমনটি জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এটির পাশাপাশি এখানে যারা প্রতীক গ্রহণ করছেন তাদেরকে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের যে আচরণ বিধি সেগুলো সম্পর্কে সচেতন করছেন। বিশেষ করে লিফলেট থেকে শুরু করে সভা সমাবেশ পোস্টার এগুলোর ক্ষেত্রে নির্বাচনে যে আচরণ বিধি রয়েছে সেগুলো যেন তারা যথাযথভাবে পালন করেন সে বিষয়ে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সেই জায়গাতে যদি কোনো ধরনের আচরণ বিধির ব্যত্যয় ঘটে তাহলে তাদের যে শাস্তি সেটি কিন্তু ভোগ করতে হবে, এমনটি কিন্তু যারা প্রার্থী আছেন কিংবা প্রার্থীর প্রতিনিধি আছেন তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে প্রতীক বরাদ্দ থেকে শুরু করে যে নির্বাচনী কার্যক্রম সেটি কিন্তু পরিদর্শন করতে এসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা, সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখেছি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে জমে উঠেছে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দের কার্যক্রম। দর্শক, আমরা এবার চলে যেতে চাই খুলনায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম, তিনি জানাবেন সেখানকার আজকের প্রতীক বরাদ্দের কার্যক্রমের সবশেষ তথ্য। ধন্যবাদ মাহফুজ। এই মুহূর্তে খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখানে প্রতীক বরাদ্দ চলছে। দলীয় যারা প্রার্থী রয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং 11টায় এই কার্যক্রম এখানে শুরু হয়। খুলনায় মূলত দুটো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, একটি জেলা প্রশাসকের কার্যালয় আর একটি আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয়ে, সেটি এখানে প্রার্থীরা উপস্থিত রয়েছেন। খুলনা 3 আসনের জন্য একটি আলাদা পৃথক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নির্ধারণ করা হয়েছে। এখানে প্রার্থীরা এসেছেন এবং তারা প্রার্থীরা তাদের প্রতীক নিয়েছেন এবং এখানে স্বতন্ত্র প্রার্থী যারা তাদের জন্য আলাদা প্রতীক এখানে লটারির মাধ্যমে এখানে প্রতীক দেওয়া হয়েছে এবং এখানে একটি উৎসবমুখর পরিবেশ বলা চলে এবং এই কেন্দ্রের এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেও দলীয় নেতাকর্মী সমর্থকরা অবস্থান করছেন এবং তারা প্রতীক নিয়ে তারা বিভিন্ন দুটোর পর থেকে কাজে নেমে যাবেন। এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন কমিশন থেকে নির্ধারিত যে শৃঙ্খলা বা আইন বিধিনিষেধ রয়েছে সেগুলো এখানে তাদেরকে জানানো হয়েছে এবং প্রার্থীরা যাতে আইন মেনে চলেন এবং নির্ধারিত নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেটি মেনে যেন তারা নির্বাচনী প্রচারণায় অংশ নেন সে বিষয়ে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে যেটি এখানে উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে এই মুহূর্তে ইশতেহার পাঠ করা হচ্ছে। প্রার্থীরা তাদের নিজস্ব যে ইশতেহার রয়েছে বা দলীয় ইশতেহার রয়েছে সেগুলো তারা একে একে পাঠ করছেন এবং তারা তাদের এই এলাকাগুলোতে উন্নয়নের যে ফিরিস্তি বা উন্নয়নের যে তাদের যে উন্নয়নের যে পরিকল্পনা সেটি কিন্তু তারা এখানে পাঠ করে শোনাচ্ছেন এবং অবহেলিত এলাকাগুলো কিভাবে উন্নয়ন করবেন, জনগণের পাশে থাকবেন সেই প্রতিশ্রুতি নিয়েই তারা ইশতেহারগুলো ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে উজ্জ্বল এই ছিল আমার কাছে খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখানকার যে প্রতীক বরাদ্দ এবং ইশতেহার পাঠ করা হচ্ছে তার সর্বশেষ খবর। সারা দেশে চলছে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।